চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের পশ্চিমবঙ্গের বুকে নতুন সূর্যোদয় হলো। আশা করা যায় এবার সমস্ত শিক্ষিত সম্প্রদায়, এই সবাই নানান রকম সম্প্রদায়ের কথা বলতো, কিন্তু এই শিক্ষিত সম্প্রদায়ের কথা কেউ ভাবতো না। দেখা যাক নতুন সরকার এই শিক্ষিত সম্প্রদায়ের জন্য কত কিছু করতে পারে। নতুন সরকারের কাছে আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে অন্তত এই শিক্ষিত সম্প্রদায়ের জন্য তাদের যে মেন লক্ষ্য, প্রত্যেকটা যে পরীক্ষা, চাকরির যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো অন্তত প্রত্যেক বছর সেগুলো যেন রানিং থাকে। ভ্যাকান্সি কম বেরোক, কিন্তু প্রত্যেক বছর যেমন রেগুলারিটি মেনটেন করা হয়। অন্তত তাতে কী হবে, এই ছেলে মেয়েগুলো যারা চাকরির পরীক্ষার জন্য এতদিন পড়াশোনা করছে, তাদের একটা লক্ষ্য থাকবে যে না, আমার এবছর যদি কম কাট অফেও সে কেটে যায়, পরের বছর সে কাট অফ ক্লিয়ার করবে। অর্থাৎ এই নতুন সরকারের কাছে আবেদন, আশা করি নতুন সরকার ঠিকভাবে পরিচালিত হবে। এবার সময় কথা বলবে। তাই শিক্ষিত সম্প্রদায় যারা চাকরির পড়াশোনা করছে, বিশেষ করে তাদেরকে বলবো, তোমরা আবার নতুন করে শুরু করে দাও। আলমারিতে যে বই খাতাগুলো পড়েছিল, ধুলো জমে গেছে, সেগুলো ধুলোগুলো ঝেড়ে আবার পড়াশোনা শুরু করে দাও। ঘষে মেজে নিজেকে আবার তৈরি করো। আশা করা যায় ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি বেরোবে। সমস্ত ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকান্সি আছে। এবং মেন এবার তোমাদের যেটা কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করো। আমি ছোট ছোট দু একটা ভিডিও তোমাদের প্রত্যেক দিন বানিয়ে দেবো, যেগুলো তোমাদের চাকরির পরীক্ষার জন্য উপকারী। সেগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। অতএব এই নতুন সূর্যোদয়ের সাথে একবার খুব বলতে ইচ্ছা করছে বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীং ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীং সুহাসিনীং সুমধুর ভাসিনীং সুখদাং বরদাং মাতরম। বন্দে মাতরম। দেখা যাক আমাদের মনের ইচ্ছা, শিক্ষিত সম্প্রদায়ের স্বপ্ন পূরণ হয় কিনা। তো চলো, আমি যে সাবজেক্টটা শুরু করব সেটা হচ্ছে পলিটি। এখান থেকে কিন্তু চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়, বিভিন্ন রকম পরীক্ষায় বিভিন্ন ওয়েটেজ অনুসারে প্রশ্ন দেয়। তাই পলিটিটা আর অবশ্যই সমাজ ব্যবস্থা, এই পলিটিক্যাল সিস্টেম, এগুলো তোমাদের জানতে হবে। তা আশা করি এই ভিডিও যেগুলো আমি বানিয়ে দেবো তোমরা দেখবে, তোমাদের কাজে লাগবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এবার পড়াশোনাতে মনোনিবেশ করি। আমরা পলিটির যে জায়গা থেকে শুরু করব, অর্থাৎ ব্রিটিশরা ভারতে আগমন করছে এবং তারা আসার পরে ভারতবর্ষের তারা ইকোনমিক্যালি, ঠিক আছে, সোশ্যালি তারা যে ক্ষেত্রগুলোতে ঢুকে পড়ছে, পলিটিক্যালি যে ঢুকে পড়ছে, সেইখান থেকে আমরা শুরু করব। অর্থাৎ তারা এসেছিল বাণিজ্য করতে, ট্রেড। তারা ট্রেডের জন্য এসেছিল। কোন কোম্পানির মাধ্যমে তারা এসেছিল? ব্রিটিশরা ভারতবর্ষে আগমন করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি বললাম? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন হয় 1600 সালে। কত সালে? 1600 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই মনে রাখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন হয় 1600 সালে। আকবরের সমকালীন বলা হয়। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেক নাম ছিল, এখানে অনেকে আমরা যেমন শেয়ার মার্কেটে আমরা কি করি, শেয়ার করি, তাই তো? বিভিন্ন একটা কোম্পানির বিভিন্ন রকম অনেক শেয়ার হোল্ডার থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়েন্ট স্টক। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেক নাম হচ্ছে জন কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেক নাম জন কোম্পানি। এছাড়া কি আরেকটা নামেও ডাকা হয় কুইন্স কোম্পানি। ঠিক আছে, কুইন কোম্পানি মনে রাখবেন। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে স্থাপন হলো। এর আরেক নাম জন কোম্পানি, কুইন্স কোম্পানি। এটা একটা জয়েন্ট স্টক কোম্পানি ছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশরা ভারতে আগমন করলো। এরপরে আমরা ইতিহাস যখন পড়ব, বা যারা ইতিহাস অলরেডি পড়েছে তারা জানে, বিভিন্ন রকম ক্ষেত্র ঘটেছে। বিভিন্ন রকম ক্ষেত্রের মাধ্যমে তারা কখনো পলাশি যুদ্ধ, কখনো বা আমাদের
সেই বক্সার যুদ্ধ, ঠিক আছে। তাহলে 1757 পলাশির যুদ্ধ, তারপর 1764 দিয়ে তারা শেষমেশ 1765 সালে তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা, তারা বাংলা, বিহার আর উড়িষ্যা, বাংলা, বিহার, এই উড়িষ্যার তারা দিওয়ানি লাভ করে, তারা দিওয়ানি অধিকার লাভ করে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়। তাহলে 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যা তারা দিওয়ানি লাভ করলো। এই দিওয়ানি লাভটা কি? দিওয়ানি লাভটা অ্যাকচুয়ালি রেভিনিউ আর হচ্ছে যে তাদের সিভিল জাস্টিস, তাদের রাইটগুলো, রেভিনিউ রাইট আর সিভিল জাস্টিস রাইট, এইগুলো তারা পেল। তারপরে আস্তে আস্তে তারা ভারতবর্ষের সমস্ত পলিটিক্যাল, তারপরে বাণিজ্যর ক্ষেত্র, বাণিজ্যের বিভিন্ন রকম ব্যবস্থাপনা, এগুলো তারা কি করলো? এগুলো তাদের নিজের কন্ট্রোলে করে নিল। এবার কোনো জিনিস যখন তাদের কুক্ষিগত হলো, তাদের আন্ডারে চলে এলো, তাহলে সেই জিনিসটাকে বা সেই সিস্টেমটাকে চালানোর জন্য তারা কি করবে? বিভিন্ন রকম রুল বানাবে। সেই রুলের মাধ্যমে প্রথম যেটা এসেছিল রেগুলেটিং অ্যাক্ট। প্রথম কি এসেছিল? রেগুলেটিং অ্যাক্ট। বলছি দেখে নাও। তাহলে তারা যে ব্রিটিশরা যে ভারতের শাসন করেছিল, অর্থাৎ ব্রিটিশ ভারত, এই ব্রিটিশ ভারতে শাসন ব্যবস্থাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? একটা হচ্ছে কোম্পানি রুল, আর একটা হচ্ছে আমাদের ক্রাউন, ঠিক আছে। এই কোম্পানি রুল মানে মেনলি কোম্পানি প্রফিট করবে, কোম্পানিরাই বিভিন্ন রকম সিস্টেম তৈরি করবে, মানে কোম্পানি এই রুলটাকে পরিচালনা করবে, এটা হচ্ছে কোম্পানি রুল। আর ক্রাউন রুল মানে যখন আমরা দেখলাম যে 1857 মহাবিদ্রোহ হলো, তারপর 1858 থেকে এই ব্রিটিশ ভারতের শাসন, আমাদের যে ভারতের শাসন কার হাতে চলে গেল? ব্রিটিশ মহারানীর হাতে, অর্থাৎ এটা হচ্ছে ক্রাউন রুল। এটা 1947 অবধি। আর এই 1858 আগে অবধি, এবার এখান থেকে তুমি ধরো, ঠিক আছে, 1765 বা 1783 ধরতে পারো রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে। তাহলে এই যে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট আসবে, সেখান থেকে 1858 এটা কোম্পানি রুল বলতে পারি। আর ক্রাউন রুল মানে মহারানীর হাতে চলে যাচ্ছে শাসন, সেটা হচ্ছে 1858 থেকে 1947 অবধি, যতদিন আমরা স্বাধীনতা পাচ্ছি। তাহলে এইবার এইরকম বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম অ্যাক্ট এসেছে, কখনো রেগুলেটিং অ্যাক্ট, কখনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, কখনো চার্টার অ্যাক্ট, ঠিক আছে। সেইগুলো আমরা আস্তে আস্তে পড়বো, যেগুলো আমাদের আমরা খুব ডিটেলসে পড়বো না, আমাদের পরীক্ষার জন্য যেটুকুনি দরকার আমরা সেইটুকুনি পড়বো। আমাদের কতটা পড়তে হবে, কতটা পড়তে হবে না, এইটাই আমাদের মেন টার্গেট। আগে আমাদের বুঝতে হবে যে আমি কোনটা কোনটা ছাড়বো। সব পড়লে তোমার কিছুই মনে থাকবে না, অল্প পড়বো, যেগুলো পরীক্ষাতে দিচ্ছে সেই জিনিসগুলো আমরা পড়বো। চলো, প্রথম যেটা আমরা করব, রেগুলেটিং অ্যাক্ট 1773। তাহলে আমরা প্রথম যেটা করব, কি করব? রেগুলেটিং অ্যাক্ট 1773। এর মাধ্যমে কি কি হলো তোমরা কিন্তু খাতায় এগুলো নোট করে নেবে অবশ্যই। আশা করি এখান থেকে পরীক্ষাতে তোমরা প্রশ্ন পাবে, তোমরা নোট করে নেবে। চলো, তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 কি হলো? তোমরা শুনেছো একটা সেই সময় একটা পদ ছিল, তার নাম হচ্ছে বাংলার গভর্নর পদ। বাংলার গভর্নর, অর্থাৎ বাংলা যার আন্ডারে থাকতো, বাংলা শাসন ব্যবস্থা যার আন্ডারে থাকতো, বাংলার গভর্নর পদ। কি হলো? এই বাংলার গভর্নর পদটি, সেই সময় বাংলার গভর্নর কে ছিল? ওয়ারেন হেস্টিংস ছিল, ঠিক আছে। এই বাংলার গভর্নর পদটি এই 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল। মনে রাখবে, বাংলার গভর্নর জেনারেল পদ। তাহলে 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর পদটি
কিসে উন্নীত হলো? বাংলার গভর্নর জেনারেল। আর সেই সময় বাংলার গভর্নর ছিল হেস্টিংস, তাহলে বাংলার গভর্নর জেনারেল কী হবে? অবশ্যই হেস্টিংস হয়ে যাবে। তাহলে প্রথম বাংলার গভর্নর জেনারেল হেস্টিংস, মনে রাখবে ওয়ারেন হেস্টিংস। আর এই সময় একটা জিনিস তোমরা মনে রাখবে, আমরা সেই সময় পড়েছিলাম যে বাংলা, বোম্বাই, মাদ্রাস প্রেসিডেন্সি, তাই তো? এদের কিন্তু সবার গভর্নর আলাদা ছিল, কিন্তু যখন এই বাংলার গভর্নর জেনারেল পদটা হয়ে গেল, অলরেডি বাংলা তো থাকছে, তাহলে বোম্বাই আর মাদ্রাস, বোম্বাই আর মাদ্রাসের যে গভর্নর তারাও কিন্তু বাংলার গভর্নর জেনারেলের আন্ডারে হয়ে গেল। তাহলে বাংলার গভর্নর জেনারেল আন্ডারে বোম্বাই মাদ্রাস প্রেসিডেন্সিও চলে এলো, এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আর বাংলার গভর্নর পদটা হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল পদ। আর প্রথম বাংলার গভর্নর জেনারেল কে হলেন? হেস্টিংস, মনে রাখবে। আর এই সময় তোমরা সবাই পড়েছো, যখন নবাব ছিল, তাই তো? যখন বাংলাতে আমরা দেখেছি নবাব ছিল, তখন একটা শাসন ব্যবস্থা ছিল, মানে কারুর হাতে থাকতো ক্ষমতাহীন দায়িত্ব, আর একটা হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা, তাই তো? তাহলে দায়িত্বহীন ক্ষমতা, ক্ষমতাহীন দায়িত্ব, এই যে সিস্টেমটা শেষ হয়ে গেল, অর্থাৎ এই সিস্টেমটা শেষ। দ্বৈত শাসন শেষ হয়ে গেল। দ্বৈত শাসন কি হয়ে গেল? শেষ হয়ে গেল, ঠিক আছে। আর মেনলি রেগুলেটিং অ্যাক্ট জিনিসটা কি? রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে কোম্পানিকে কন্ট্রোল করার জন্য, কারণ সেই সময় কোম্পানির কর্মচারীরা কী করতো? নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোম্পানিকে ব্যবহার করতো, ঠিক আছে। সব জায়গাতেই তো করাপ্ট লোক থাকে। সেই কোম্পানির যারা কর্মচারী ছিল তারা প্রচুর করাপশনের সাথে নিজেদের যুক্ত করে ফেলেছিল। তাই কি হলো? তাই কোম্পানিকে টাইট রাখার জন্য রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে কী করা হলো? কোর্ট অফ ডিরেক্টর স্থাপন করা হলো। কোর্ট অফ ডিরেক্টর স্থাপন করা হলো, মানে পরীক্ষা কিন্তু দেয়। তাহলে কোর্ট অফ ডিরেক্টর স্থাপন হলো রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে। আর কি করা হলো? আর খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা করা হয়েছিল, আমরা যেটা বলি যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট, এই 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন হয়েছিল। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন হয়েছিল। তাহলে যদি বলে কোন অ্যাক্টের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন হলো? 1773 রেগুলেটিং অ্যাক্ট। কত সালে হয়েছিল? 1774-এ। 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হলো। আর এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি সেই সময় কজন ছিল? সেই সময় ছিল হচ্ছে 3+1, মনে থাকে জানো। আর প্রথম যে প্রধান বিচারপতি তার নাম হচ্ছে স্যার ইলিজা ইনপে। তাহলে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? স্যার ইলিজা ইনপে। তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 এর যে বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলে, তাহলে বাংলার গভর্নর পদটা বাংলার গভর্নর জেনারেল পদ হয়ে গেল, এবং বাংলার গভর্নর জেনারেলের আন্ডারে বোম্বাই মাদ্রাস প্রেসিডেন্সি চলে এলো। বাংলার গভর্নর ছিল হেস্টিংস, তাহলে প্রথম বাংলার গভর্নর জেনারেল হয়ে গেল হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। আর দ্বৈত শাসন, ক্ষমতাহীন দায়িত্বহীন ক্ষমতা, এই ব্যবস্থা শেষ। কোর্ট অফ ডিরেক্টরস স্থাপন করা হলো কোম্পানিকে কন্ট্রোল করার জন্য। আর কলকাতায় কি করা হলো? সুপ্রিম কোর্ট স্থাপন করা হলো 1774 সালে। আর প্রথম যে প্রধান বিচারপতি তার নাম হচ্ছে স্যার ইলিজা ইনপে। 3+1 সিস্টেম ছিল, একজন প্রধান বিচারপতি আর 3জন আদার্স বিচারপতি ছিলেন, ঠিক আছে। তাহলে তোমরা 1773 রেগুলেটিং অ্যাক্ট বুঝলে। আচ্ছা, এরপরে যেটা আমরা আসবো, পিটের ভারত শাসন আইন। পরীক্ষাতে অনেক সময় দিয়ে যায়, পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইন 1784, মেনলি এইটাই দিয়ে দেয় ডাইরেক্ট, যে কত সালে হয়েছিল? 1784। তাহলে পিটের ভারত শাসন আইন 1784। এই পিটের ভারত শাসন আইনে কি হয়েছিল? ওখানে যেমন আমরা দেখেছিলাম বোর্ড অফ ডিরেক্টরস, এখানে হবে বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল স্থাপন হলো। তাহলে ওখানে দেখেছিলাম বোর্ড অফ ডিরেক্টরস, ওটা কিসের জন্য? ওটা হচ্ছে কোম্পানির ট্রেড ম্যানারকে কন্ট্রোল করার জন্য, তাই তো? ওটা ট্রেডিং পারপাসের জন্য, ট্রেডিং অ্যাফেয়ার্সের জন্য বোর্ড অফ ডিরেক্টরস হয়েছিল। কিন্তু
এই বোর্ড অফ কন্ট্রোল হলো কি পলিটিক্যাল অ্যাফেয়ার্সের জন্য, রাজনৈতিক কারণে। এই পলিটিক্যাল অ্যাফেয়ার্সের জন্য বা পলিটিক্যাল অ্যাফেয়ার্সকে কন্ট্রোল করার জন্য বোর্ড অফ কন্ট্রোল, আর বোর্ড অফ ডিরেক্টরস হয়েছিল ট্রেডস ব্যাপারে সিদ্ধান্ত, এই সমস্ত কেসের জন্য। ঠিক আছে, তাহলে পিটের ভারত শাসন আইন 1784, বোর্ড অফ কন্ট্রোল স্থাপন হলো পলিটিক্যাল অ্যাফেয়ার্সকে কন্ট্রোল করার জন্য। চলো, তাহলে পিটের ভারত শাসন আইন আমাদের হয়ে গেল। এরপর আমরা যেটা দেখব, চার্টার অ্যাক্ট। খুব ইম্পর্টেন্ট। আরও আছে, ঠিক আছে, আরও রেগুলেটিং অ্যাক্ট ছিল, আমরা সেগুলো অত পড়বো না, আমাদের যেটুকুনি পরীক্ষাতে দরকার। আচ্ছা, এরপর আমরা দেখব চার্টার অ্যাক্ট 1813। এই চার্টার অ্যাক্ট 1813-তে কী কী হলো দেখে নিই। তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন রকম করাপশনের মধ্যে যুক্ত হয়ে গেল, দস্তকের অপব্যবহার শুরু হয়েছিল সেই সময়। তাই এই কোম্পানির ওপরে ব্রিটিশের কন্ট্রোল, মানে ইংল্যান্ডের কন্ট্রোল স্থাপন করার জন্য এই চার্টার অ্যাক্ট 1813 এলো। ঠিক আছে, তাহলে কি করা হবে, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একমাত্র ভারতবর্ষে ব্যবসা করছে, বাকি আদার্স কোম্পানি, বাকি কোনো আদার্স ইংরেজদের কোম্পানি আসতে পারছে না। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই কী করা হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একাধিপত্য, মনোপলি সিস্টেমটা ছিল, যে ওই একমাত্র সর্বসেরা, যেখানে মনোপলি সিস্টেম সেখানে গাজোয়ারি থাকে, এই মনোপলি সিস্টেম অবসান ঘটলো, যেন মনে থাকে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কী হলো, তাহলে কোম্পানির মনোপলি মানে একাধিপত্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একাধিপত্য অবসান ঘটল। কিন্তু ব্যতিক্রম শুধু চা আর চীনে ব্যবসা, এই দুটো বাদে। ঠিক আছে, চায়ের ক্ষেত্রে আর চীনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাদে কোম্পানির একাধিপত্য মানে মনোপলি সিস্টেম অবলুপ্ত হলো। যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যে তাহলে 1813 চার্টার অ্যাক্ট যদি বলে যে কোম্পানির মনোপলি কবে খতম হলো বা কোন অ্যাক্টের মাধ্যমে খতম হলো, তাহলে 1813 চার্টার অ্যাক্ট, চা আর চীনে ব্যবসা বাদে। এটা পরবর্তীকালে দেখবো যে খতম হবে। আচ্ছা, আর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এই ছিল, এই চার্টার অ্যাক্ট 1813-র মাধ্যমে শিক্ষা বাজেট, শিক্ষার খাতে বছরে 1 লাখ টাকা বাজেট হয়েছিল। ঠিক আছে, তাহলে শিক্ষা খাতে কত খরচ হলো, 1 লাখ টাকা খরচের অনুমোদন পাওয়া গেল। যেন পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় যে শিক্ষা খাতে 1 লাখ টাকা যে দেওয়া হচ্ছে সেটা কোন অ্যাক্টের মাধ্যমে, চার্টার অ্যাক্ট 1813। এরপরে আমরা যেটা আসবো 1833, খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই জিনিসগুলো সব নোট করে নিয়েছো, ক্লাস ভালো লেগেছে। অবশ্যই ক্লাস ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে ফলো করবে। ঠিক আছে, চলো পরের দিন আবার দেখা হবে। জয় হিন্দ।